জুলাই সনদ না হওয়া পর্যন্ত এই নির্বাচন কমিশন কখনোই শক্তিশালী ইনস্টিটিউশন হিসাবে কাজ করতে অক্ষম। ইসি কেন নমনীয়র আগে কয়েকটা কথা আসছে আপনার কাছ থেকে। এক হচ্ছে যে শিরোনামে আপনি বলেছেন মনে হয় নির্বাচন বিতর্কিত হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। এই কথাটার সাথে আজকে আরেকজনের কথার খুব মিল পাচ্ছি। সেই মিলটা হচ্ছে দেন ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া হর্ষবর্ধন শ্রিংলা, তিনি আজকে বলছেন সহিংস নির্বাচন হলেই জামাতে ইসলাম ক্ষমতায় যাবে। উনি বোধহয় ভুলে গেছেন উনি বাংলাদেশে ভারতের কূটনীতিক ছিলেন 2016 সাল থেকে 2019 সালে, এবং তার আমলেই রাতের ভোট হয়েছিল। যে যিনি রাতের ভোট সম্পর্কে কোনো কথা বলতে পারেন না, অপারগত হন, রাতের ভোটকে বলতে পারেন ডেমোক্রেসি কালচার, তার মুখে আর যাই হোক এইরকম কথা শোভা পায় না। তবে একটা জিনিস তিনি যেটা বলছেন, এটা ভারতের অবস্থানটা, সাউথ ব্লকের অবস্থানটা তিনি আজকে প্রকাশ করছেন। যে কোনো মূল্যে হোক বাংলাদেশের নির্বাচনকে সহিংস করতে হবে, তার এই মেসেজটা আমার কাছে খুবই ক্লিয়ার। সো ভারতের সাউথ ব্লক চাচ্ছে এদেশে একটি নির্বাচন, মানুষের যে অধিকার, সে অধিকার যাতে কোনোভাবেই কি না হয়, প্রতিষ্ঠিত না হয়, নির্বাচনকে বিতর্কিত করতে হবে। এই বিতর্কিত করার জন্যেই তার এই প্রচেষ্টা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেখেন, ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার, এটা সবসময় বলতেছি। জুলাই সনদ না হওয়া পর্যন্ত এই নির্বাচন কমিশন কখনোই শক্তিশালী ইনস্টিটিউশন হিসাবে কাজ করতে অক্ষম। কেন? এই নির্বাচন কমিশনকে নির্ভর করতে হচ্ছে কাদের উপর? রিটার্নিং অফিসার। এই রিটার্নিং অফিসার হচ্ছে দেশে 64টা জেলার ডিসি সাহেবরা। এই ডিসি সাহেবরা কার আমলে নিয়োগ পাইছেন? গত 15 বছরে পতিত ফ্যাসিস্ট সরকার, এবং তার চেয়ে বড় কথা আমি সবসময় বলি যে ইন্ডিয়া যাদেরকে বসাইছেন তারাই গত 15 বছরে এই ডিসি পদে অলঙ্কৃত করছেন। আজকে আপনি লেয়ারটা এতই বিশ্রীভাবে তৈরি হয়েছে, এত সুপরিকল্পিতভাবে ইন্ডিয়া লেয়ার তৈরি করছে। দেন প্রথম লেয়ারগুলোকে বাদ দিবেন, দ্বিতীয় লেয়ারকে বাদ দিবেন, তৃতীয় লেয়ার, সব লেয়ারে আওয়ামী লীগ। সো আপনি রিটার্নিং অফিসার যে কাউকে বসাবেন ডিসি হিসাবে, আওয়ামী লীগের বাইরে বসানোর কোনো সুযোগ নেই, এবং তারা প্রথম কাজটাই করবে হচ্ছে এই নির্বাচনকে বিতর্কিত করতে। এবং সেই কারণে তারা করছেন কি, এই যে আপনি যে কথাটা, দুইটা কথা বলছেন, যে যারা ঋণ খেলাফি তাদের বিরুদ্ধে প্রশ্ন করেননি, যাদের দ্বৈত নাগরিকত্ব তাদের কাউকে প্রশ্ন করছেন, কাউকে প্রশ্ন করেননি, কাউকে আবার প্রশ্ন করার সাহসও পাননি। সো এগুলো কিন্তু সাহসের প্রশ্ন না, এগুলো খুব পরিকল্পিতভাবে তাদের দাদারা যা বলতেছে ওপার থেকে এই রিটার্নিং অফিসাররা তাই শুনতেছে। এবং এখানে নির্বাচন কমিশনে আরও একটা জিনিস আছে, সমস্ত রাজনৈতিক দলগুলো যে আচরণ করবে, এবারের ইলেকশানে না হওয়া কোনো কারণ নেই, ইলেকশন আমাদেরকে হতেই হবে। সেটা যে দল যেখান থেকে যেই ষড়যন্ত্র করুক, যে কথায় বলুক, ইলেকশন করতে হবে, এবং সেই জন্যে এই নির্বাচন কমিশনকে সাহায্য করতে হবে। তবে আমি নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে 3 দিন ছিলাম। এই 3 দিনে আমার নিজের অভিজ্ঞতা দেখে বলতেছি, আমার কাছে মনে হয়নি তারা কোনো দলের প্রতি পার্শিয়াল, বরং দে ট্রাই টু বি মোর ফেয়ার। এবং কোনো ক্ষেত্রে মানুষ তো আপনি ভুল ভ্রান্তি হতেই পারে, যদি ভুল ভ্রান্তি মনে হয়নি পার্শিয়াল। আবার আপনিই তো বলছেন যে তারা আসলে শক্তিশালী ইনস্টিটিউট হিসেবে কাজ করতে অক্ষম, তারা অনেক কিছু করেনি বা সাহস পায়নি। না, আপনি আবার জিনিসটা বোঝেন যে দেশে রিটার্নিং অফিসারগুলো হচ্ছে প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আপনাকে সাহায্য নিতে হবে কনস্টিটিউশন অনুযায়ী, কারণ ইসির নিজের কোনো রিটার্নিং অফিসার দেওয়ার সে ক্ষমতা নাই। আর আমি বলতেছি ট্রাইব্যুনাল, যেখানে ইলেকশন কমিশনের সব কমিশনাররা, চিফ ইলেকশন কমিশন প্রিজাইডিং করে যে ট্রাইব্যুনাল করছে, সেই ট্রাইব্যুনালের শুনানি, সেই শুনানি সম্পর্কে আমি বলতেছি, আমি 3 দিন ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে না, তারা কোনো দলের দিকে যে পার্শিয়াল বা হেলে গেছে এই কথাটা আমার কাছে মনে হয়নি। কিন্তু তারপরেও যদি কেউ ক্ষুব্ধ হয়, তার জন্য হাইকোর্ট আছে, সেজন্য আমরা অনেক আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছি। আর বাস্তবতা মেনে নিতে হবে, 18 মাসে ইসিকে শক্তিশালী করার জন্য জুলাই সনদ দেওয়া হয়েছে। এই জুলাই সনদ যদি ইনশাল্লাহ জয়যুক্ত হয়, তাহলে আর ভবিষ্যতে এই কথা বলার আর কোনো সুযোগ থাকবে না যে নির্বাচন কমিশন কেন নমনীয়।